10, 9, 8, 7 कहाँ लेके जा रहे हैं? স্করপিও কিনবি একটা? গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। জানো না, যখন সময়টা খারাপ যায় তখন চারদিক থেকে সময়টা খারাপই যায়। এই কয়েকদিন আগে হসপিটালে দৌড়াদৌড়ি করলাম, আর ওই সমস্ত করতে গিয়েই আমার শরীর খারাপ হয়ে গেছে। অস্বাভাবিক ঘাড়ে যন্ত্রণা নিয়ে ঘাড় একেবারে সোজা করতে পারছিলাম না, আর তার থেকেই মাথা ব্যথা শুরু। এই নিয়েই 3-4 দিন ভীষণ ভুগেছি। এই 3-4 দিন ঘরের কোনো কাজ হয়নি। আজকে একটু যেই না ভালো লাগছে অমনি ঘরটা একটু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। কৃষুকে আজকে দুপুরবেলায় ওই গোপালের ঘরটাতেই ঘুম পাড়িয়েছি, যাতে করে এই ঘরটা আমি গুছিয়ে নিতে পারি। ছোটবেলায় যখন ধরো শরীর খারাপ হতো, তারপর যখন জ্বর বা শরীর খারাপটা ঠিক হয়ে যেত, মা বাবা একটা জিনিস অবশ্যই করতো, সেটা হলো আমার ঘরটা আরও সুন্দর করে গুছিয়ে দিত। মানে বিছানা চাদরটা চেঞ্জ করা, পর্দাগুলো চেঞ্জ করা, সুন্দরভাবে গুছিয়ে দেওয়া, যাতে মনটা ভালো লাগে। আর আমারও এই জিনিসটা ভীষণ ভালো লাগে। তাই যখনই শরীর খারাপ ঠিক হয়ে যায়, শরীর খারাপের সময় যেই চাদর বা পর্দা এগুলো লাগানো থাকে, সেগুলো খুলে নতুন চাদর পর্দা ইউজ করি। কেন জানি না, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে জানো তো শরীরটা খুব তাড়াতাড়ি চনমনে হয়ে যায়। আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই পর্দাটাকে চেঞ্জ করে দিলাম আর বেডশিটটাকে সুন্দরভাবে পেতে নিলাম। মাথার মধ্যে তেল দেওয়া একদম ভালো লাগছে না। তার মধ্যে আবার কৃষুর একটা বন্ধু এসেছে আমাদের বাড়িতে, কৃষুর সাথে খেলছে। তাই ভাবছি ওদের আগে একটু ব্রেড আর নিউটেলা বানিয়ে দেবো, মানে নিউটেলাটা ব্রেডের উপর স্প্রেড করে দেবো, ওরা দুজন একটু খেয়ে নেবে। জীবনে প্রথমবার কৃষুর জন্য আমরা নিউটেলা এনেছি। এর আগে কৃষু কখনোই নিউটেলা খায়নি। আসলে এখন স্কুলে যায়, বন্ধুদের টিফিন দেখে, তো ওরও একটু মনের মধ্যে শখ হয় যে এই জিনিসটা খাবো। আর চকলেট তো মোটামুটি বাচ্চারা পছন্দ করে, তাই ভাবলাম এক আধবার ওকে দেওয়া যেতেই পারে, তার জন্যই কেনা। এই ব্রেডের মধ্যে নিউটেলাটা লাগিয়ে দিচ্ছি। এবার দুজনে বসে বসে খাবে আর খানিকক্ষণ খেলাধুলো করবে, আমি রান্নাটা করে নেব। এই হলো কৃষুর বন্ধু, ওর নাম বৎসল। আমাদের পাশের সোসাইটিতেই থাকে আর একই স্কুলে পড়াশোনা করে। ওরা দুজন বেশ ভালো বন্ধু হয়েছে, মানে নার্সারি থেকে ওরা একই সাথে পড়াশোনা করছে। কৃষু মাঝে মাঝে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আবার কখনো কখনো কৃষু ওদের বাড়িতেও খেলতে যায়। যখন কৃষু আমাদের লাইফে ছিল না, কৃষুর বাবা অফিসে যাওয়ার পর আমি পুরোই একা থাকতাম। তারপর কৃষু আমার লাইফে আসলো, আর এখন কৃষুর থ্রুতেই আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে। কৃষুর যে সমস্ত বন্ধুরা, তাদের মায়েরা প্রায় আমার সমবয়সী, কেউ কেউ আবার অনেকটা বড়। যারা ধরো আমার সমবয়সী, তারা কিন্তু এখন আমার বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে। একদম সাদামাটা রান্না করব, আর রান্নাটা পুরোটাই গারো রিজেন্সি মাল্টিপারপাস কেটেলে করব। এটার মুখটা না অন্যান্য কেটেলের তুলনায় অনেকটা চওড়া, তো এটা ধুতেও খুব একটা অসুবিধা হয় না। এটাকে 360 ডিগ্রি খুব ভালোভাবে রোটেট করা যায়। এটা 1.2 লিটার ক্যাপাসিটির, মোটামুটি আমাদের মতন ছোট ফ্যামিলি টুকটাক রান্না বান্না করা যায়। তাছাড়াও ট্রাভেল পারপাসে কিন্তু ভীষণ কাজে দেয় এটা। আমি আজকে মুসুরির ডাল বানাচ্ছি, তাই ডালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন জল আর ডাল এই কেটেলটার মধ্যে প্রথমে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আমাদের এখানে ডালগুলো সেদ্ধ করার সময় নুন দিলে সেদ্ধ হতে চায় না, তাই নুন বাদ দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, জল আর পরিমাণ মতন হলুদ এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা একটা স্টিমার বাস্কেট রয়েছে, এই বাস্কেটটাকেই প্রথমে ডালের ওপর বসিয়ে দিচ্ছি। তারপর আলুর খোসা ছাড়িয়ে রেখেছি, ছোট করে কেটে রেখেছি, আর কয়েকটা পটলের খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, সেটাই স্টিমার বাস্কেটে বসিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে অন করে দিলাম। একটা এলইডি লাইট ইন্ডিকেটার রয়েছে, আর এটা টেম্পারেচার কিন্তু কন্ট্রোল করা যায়। একটা প্লাস্টিক বোল দেওয়া রয়েছে এটার মধ্যে কেক বানানো যায়, ঢোকলা বানানো যায়। তার সাথে একটা এগ র্যাক রয়েছে, যেটার মধ্যে 6টা ডিম একসাথে সেদ্ধ করা যায়। আর একটা গ্রিল র্যাক রয়েছে, এটার মধ্যে ওই প্লাস্টিকের বোলটা বসিয়ে অনেক কিছু রান্না বান্না করা যায়। যেমন একদিন আমি এই প্লাস্টিক বোলটা ইউজ করে ভাপা দই বানিয়েছিলাম, একদিন আবার স্যান্ডউইচ ঢোকলাও বানিয়েছিলাম। এটা ভীষণ ভার্সেটাইল, অনেক কিছু এটার মধ্যে বানানো যায়। সত্যি কথা বলতে গ্যাসের থেকে তাড়াতাড়ি রান্না হয়, তো তাই যেদিন ধরো সাদামাটা রান্না করি বা যেটা এটার মধ্যে বানানো যায়, সেদিন আমি গ্যাস ইউজ না করে এটার মধ্যেই রান্না করি। আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে, ওই স্টিমার বাস্কেটটা সরিয়ে রেখে আর একটু ঢাকনা লাগিয়ে ডালটাকে সেদ্ধ করে নিলাম। আর তারপর একটা ছোট্ট হাতার মধ্যে গরম তেলে রসুন, একটুখানি জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালের মধ্যে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ডালটাকে বানিয়ে নিলাম। আর কেটেলের মুখটা অনেকটা ওয়াইড, অনেকটা চওড়া, তাই এটা ক্লিন করা ভীষণ ইজি। প্রথমে আমি ভালো করে লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করে নিই, তারপর অল্প অল্প করে জল ঢালি আর একটু খেয়াল করে জলটা নিচে ফেলে দিই, যাতে নিচের দিকটায় এটা কোনো জল চলে না আসে। তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিই।
রান্নাবান্না করার পর এত গরম লাগছিল আর তেলও মাথা দেখে আমার একদম ভালো লাগছিল না, তাই একটু শ্যাম্পু করে নিয়েছি। কৃষুর ফ্রেন্ডকে ওদের বাড়িতে দিয়ে এসেছি, তারপর ওর বাবা আসলো বাড়িতে, তিনজন মিলে এখন একটু বেরিয়েছি, একটু ঘুরতে যাব। কৃষুকে নিয়ে একটু পার্কে যাওয়ার ইচ্ছে আছে, আর কৃষু তো বেজায় খুশি, অনেক দিন পর আজকে একটু ঘুরতে নিয়ে বেরোচ্ছি। 3-4 দিন যাবত আমার শরীর খারাপ ছিল, তাই ওকে নিয়ে আর বেরোতে পারিনি। আর বাইরে ভীষণ সুন্দর হাওয়া চলছে। ওমা স্করপিও কিনবি একটা? হ্যাঁ তার জন্য তাকাও, ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝেছো? তারপর বড় হয়ে ভালো একটা জব করে বা বিজনেস করে তারপর স্করপিও কিনতে হবে, তারপর মাম্মা পাপাকে স্করপিওতে ঘুরতে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, ও আবার চিনে গেছে ওটা স্করপিও। हाँ, अभी हम आपको एक अच्छी जगह लेके चलेंगे, ठीक है? कहाँ लेके जा रहे हो? अच्छी जगह पे, अच्छी जगह पे। अरे मुझे कुछ समझ नहीं आ रहा। আরে বাবা, ও ও ও বুঝতে পারছে না। আরে তোমার বোঝার কি দরকার, আমরা বুঝলেই হবে, আমরা নিয়ে যাব। শিব, এই যে সামনে চলে এসেছে অ্যামিউজমেন্ট পার্ক, ঠিক আছে? पार्क है? হ্যাঁ आप पार्क की देख रहे हैं? হ্যাঁ, তাই? हाँ। ও কৃষুকে নিয়ে প্রথমে ইচ্ছে ছিল নর্মাল একটা পার্কে যাব, তারপর ওর বাবা বলল চলো, অনেক দিন ওকে নিয়ে বেরোনো হয় না, আজকে একটু অ্যামিউজমেন্ট পার্কে ওকে নিয়ে যাই, ওর ভালো লাগবে। তাই এখানে এসে প্রথমে এই গাড়িটার মধ্যে বসেছে। আমরা ছোটোবেলায় মেলায় গেলে যেরকম কোনো ছোট ছোট নাগরদোলা দেখলে বায়না করতাম, কৃষু ঠিক সেরকমটাই হয়েছে। ও এগুলোতে রাইড করতে ভীষণ পছন্দ করে অন্যান্য বাচ্চাদের মতোই, তাই আমরাও আর না করিনি। আজকে একটু মন ভরে খেলে নিই। বেচারাও যেহেতু একা থাকে আমাদের সাথে, তাই আমার বা ওর বাবার শরীর খারাপ হলে ও পুরো ঘরে বন্দি হয়ে যায়, কোথাও বেরোতে পারে না। তাই আজকে আমরা ওকে একদম ছাড় দিয়েছি, যতগুলো রাইডে ও চড়তে চাইবে আমরা আজকে না করব না, এটাই ডিসাইড করেছি। আর এই অ্যামিউজমেন্ট পার্কটায় আমিও প্রথমবার এসেছি। ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, আর একদম হাই রোডের পাশে তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো একের পর এক তো কৃষুর বায়না, এটা চড়বো ওটা চড়বো, আর আমরাও তো ঠিক করেছি আজকে ওকে আর না করবো না। ওর চোখে মুখে চাল চলনে আজকে যে খুশিটা দেখতে পেয়েছি না, সেটা আমাদের জন্য প্রাইসলেস। মাঝে মাঝে বাচ্চাদের আমার মনে হয় ওদের পছন্দ মতনও কোনো কোনো জিনিস করতে দেওয়া উচিত। আসলে সব সময় তো আমরা বাচ্চাদের এখন মানা করি, নিষেধ করি, এটা করো না ওটা করো না, এটা ঠিক না ওটা ঠিক না। মাঝে মাঝে ওদের কিন্তু ওদের মতনও একটুখানি চলতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো ফাইনালি আমি আর কৃষু একটা রাইডে চেপে বসেছি। কৃষুর বাবা রাজি হলো না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল রাইডটায় উঠে, ভীষণ এনজয় করেছি আমি। রান্নাবান্না তো করেই রেখে গেছিলাম, ওই পাতলা করে মুসুরির ডাল বানিয়েছি টমেটো দিয়ে, যেটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের। তার সাথে একটু ডিমের অমলেট আর একটু আলু আর পটল সেদ্ধ যেটা বানিয়েছিলাম সেটাকে মেখে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। কৃষুর বাবা কোনো মতে একটু চা একটুখানি ব্রেড খেয়ে অফিস বেরিয়ে গেছে, আর কৃষুর জন্য আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। ওই শরীর খারাপ হলে যা হয় আর কি, সব কিছু এলোমেলো হয়ে যায়। একটুখানি ব্রেডটা বাটারে প্রথমে সেঁকে নিলাম, তারপর একটা চিজ দিলাম, এবার ব্রেড দিয়ে চিজটাকে দিয়ে একটা স্যান্ডউইচ মতন বানিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা কলা দেবো। এই দুটো খেতে থাকবে, আর এই দুটো খেতে খেতেই মোটামুটি ওর জন্য আমি ডিমটা সেদ্ধ করে নেব। আমাদের মায়েদের যদি শরীর খারাপ হয়, সব থেকে বেশি সাফার কিন্তু বাচ্চাগুলোই করে। মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু কি করব বলো, শরীর খারাপ হলে না মানে যতটা পারি করার চেষ্টা করি, কিন্তু তারপর যখন শরীর আর পারে না, তখন তো বিছানায় শুয়েই থাকতে হয়, কিছু করার থাকে না। এই যে আজকে সকালবেলায় ওকে এই সিম্পল ব্রেকফাস্টটা দিলাম, আর ডিমটাও সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরও নিজে থেকেই বলছে, মাম্মা কালকে তো পড়তে বসিনি, চলো একটু পড়তে বসে নিই। আর যখন ও নিজে থেকে পড়তে বসতে চাইছে, তখন তো আর আমি না করতে পারি না, তাই আর কি বসেই পড়লাম। যতটুকু পড়বে জোর করব না, তারপর বাকিটা সন্ধেবেলায় পড়াবো। অনেক মায়েরাই যারা ধরো আমার ভিডিও দেখে, তারা অনেকেই বেশ প্রশংসা করে, দিদি তুমি যেভাবে কৃষুকে পড়াও আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ হেল্প হয়, তুমি এরকম ভিডিও দিও। এখন থেকে আমি ফ্রিকুয়েন্টলি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার অনেকে রিকোয়েস্ট করো, দিদি তুমি আগের মতন কৃষু সোনার ডেইলি রুটিন, ওকে কি খাওয়া দাওয়া করাও, সেই রেসিপিগুলো কেন শেয়ার করো না? ওই রেসিপিগুলো ভীষণ কাজে দিত। চেষ্টা করবো গো এখন থেকে ধীরে ধীরে আবার বড় ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। অনেকের কমপ্লেন কেন আমি শুধুমাত্র রান্নার ভিডিও শেয়ার করি। আসলে কি, এখন তো কৃষু সোনার পড়াশোনার পেছনেও অনেকটা সময় দিতে হয়,
তাই আর কি আমার না বড় ভ্লগ খুব একটা শ্যুট করা হয় না। আর রান্নার ভিডিও তো আমি আগেও শেয়ার করতাম, বড় ভ্লগের মধ্যেই শেয়ার করতাম, এখন সেগুলো শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন কৃষু সোনার নতুন একটা জিনিস শেখানো শুরু করেছি, সেটা হচ্ছে কার্সিভ রাইটিং। তো এটাই ও এখন লেখার চেষ্টা করছে। বাহ বাহ বাহ, সুন্দর হয়েছে, করে ফেলো। ভেরি গুড। বাহ, এবার কটা রিমেইনিং দেখো তো। 1 2 3 4 5 5 হ্যাঁ 5 5। হ্যাঁ, মাঝখানে যে স্লিপিং লাইনটা করছো এটাই ব্লু লাইন বরাবর করবে। হ্যাঁ, ইরেজ করে করো। এই দেখো, আস্তে আস্তে ইরেজ করলে ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, করো। বাহ, বেটার, অনেক বেটার হয়েছে। আচ্ছা বাবা, তুমি কি জানো আমরা দুপুরবেলা কেন আজকে পড়ছি? আমি ঘুমিয়ে যাব। তুমি ঘুমিয়ে যাবে রাতে? ও বাবা, তাই? আচ্ছা আচ্ছা, চলো এগুলো কমপ্লিট করে নাও আগে। বাচ্চাদের সিলেবাস তো প্রত্যেকটা এজ হিসেবে একটা সিলেবাস থাকে যে এই এজে বাচ্চাদের এই জিনিসটা শেখানো উচিত। আমি মোটামুটি স্কুলের সিলেবাসটাই ফলো করি, তোমাদের অনেকবারই বলেছি। কিন্তু একটা জিনিস মানে আমার ক্লিয়ার না কনসেপ্ট, আর কাকে জিজ্ঞেস করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। প্রবাবলি হয়তো আমার মতন মায়েরা যারা এখন ভিডিওটা দেখছো তাদের এই ধারণাটা ক্লিয়ার আছে। ওর এখন এই 4 বছর, আর এই বছর ওদের কার্সিভ রাইটিং রয়েছে। গলত হো গয়া। তো ওর বয়স এখন 4 বছর, আর জুনিয়র কেজিতে ওদের অল্প একটু কার্সিভ রাইটিং আছে, তাও দিওয়ালির পরের দিকে। তো আমি চেষ্টা করছি মোটামুটি আমি যেন তার আগে থেকেই শিখিয়ে রাখতে পারি, কারণ এগুলো শিখতে তো অনেকটা সময় লাগে। কার্সিভ রাইটিংয়ের গ্রিপটা ভীষণ ভালো হতে হয়, অনেকটা পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লেখার একটা ব্যাপার। তো এটা শিখতে একটু টাইম লাগে বাচ্চাদের, তো আমি একটু আগে থেকেই শুরু করেছি। কিন্তু আমি জাস্ট এই জিনিসটাই বুঝতে পারি না, ধরো 4 কিংবা 5 বছরের বাচ্চাদের কার্সিভ রাইটিংটা যে কেন দেয়, মানে আমার এই ধারণাটা ক্লিয়ার নয়। কারণ আমাদের সময় আমার যতদূর মনে আছে আমি আলাদা করে কার্সিভ রাইটিং শিখিনি, পরবর্তীতে ধীরে 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 নিজে থেকেই শিখে গেছি। এখন সিলেবাসে আমি যতটুকু দেখছি সিবিএসসির প্রত্যেকটা স্কুলেরই সিলেবাসে কার্সিভ রাইটিংটা ইনক্লুডেড রয়েছে। এবার কেন রয়েছে আমি জানি না, কারণ এই ছোট ছোট বাচ্চাদের জন্য কার্সিভ রাইটিংটা শেখাটা একটু ডিফিকাল্ট। বাট স্টিল এখন যখন সিলেবাসে রয়েছে তখন তো অবশ্যই ওকে আমি শেখাবো। বাট যদি তোমাদের মধ্যে কেউ জানো যে কার্সিভ রাইটিংটা এত ছোটোবেলায় কেন শেখানো হয়, এটার তো আমার মনে হয় না অ্যাজ সাচ কোনো ইউজ রয়েছে। হয়তো হ্যান্ডরাইটিংটা দেখতে সুন্দর লাগে মেবি, এর জন্য, আমি জানি না এই ব্যাপারটা। যদি তোমরা কেউ জেনে থাকো যে কার্সিভ রাইটিংটা কেন এত ছোট বয়সে এখন সিবিএসসি সিলেবাসে রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কৃষি মোটামুটি জানে কোন লেটার কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত যায়, মানে ইংলিশের প্রত্যেকটা লেটার রেড লাইন থেকে ব্লু লাইন পর্যন্ত কোনটা যাবে, দুটো ব্লু লাইনের মাঝখানে কোন লেটারটা হবে, এগুলোও জানে, কারণ ওকে আমি প্রথম থেকেই লাইন মেনটেন করেই শিখিয়েছি। আর এখন কার্সিভগুলো ও জানে যে কোন লেটারটা কোন লাইন পর্যন্ত লিখতে হবে। এই যে একটু আগে বললো না যে এই লেটারটা ভুল হয়েছে, এই লেটারটা ব্লু লাইন থেকে নিচে চলে গেছে। তো আমি চেষ্টা করি প্রথম থেকেই যেটা শেখাবো একদম পারফেক্টলি শেখাবো, যাতে পরবর্তীতে এটা আবার আমাকে এই জিনিসটা শেখাতে না হয়। ওর এখন এফ লেখা হয়ে গেছে, উঠে পড়েছে। আচ্ছা কৃষি, মাম্মা তো তোমাকে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা শিখিয়েছে, তুমি কি বলতে পারবে? একটু বলো তো। 10 9 8 7 6 5 4 3 2 1 0। ভেরি গুড।